ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা কিনা পুরো বিশ্বের গতিপথটাই বদলে দেয়। পার্ল হারবারে জাপানের আক্রমণ ছিল ঠিক তেমনই একটা ঘটনা। কিন্তু আসল প্রশ্নটা হল, কেন জাপান এত বড় আর বিধ্বংসী একটা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই জটিল কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করি। আর ব্যাপারটা আরও অবাক করার মতো, কারণ একটা সময় জাপান আর আমেরিকা কিন্তু মিত্র ছিল। তাহলে ভাবুন তো, কিভাবে এই দুটো শক্তিশালী দেশ একে অপরের বিরুদ্ধে এমন এক রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ল। এই যে একটা ঐতিহাসিক পট পরিবর্তন, এর পেছনের গল্পটাই আজ আমরা জানব। পার্ল হারবার আক্রমণের সেই দিনটা, মানে ৭ই ডিসেম্বর ১৯৪১, এটা কিন্তু হুট করে আকাশ থেকে পড়েনি। এর পেছনের বীজটা বোনা হচ্ছিল প্রায় এক দশক ধরে। চলুন দেখি কিভাবে জাপান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে এমন এক জটিল জায়গায় পৌঁছল, যেখান থেকে যুদ্ধ প্রায় আটকানোই সম্ভব ছিল না। এই যে উত্তেজনা, এর একেবারে গোড়ায় যেতে হলে আমাদের ঘড়ির কাঁটাটা আরও একটু পেছনে ঘোরাতে হবে। কারণ এই সংঘাতের মূল কারণটা ছিল জাপানের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের সম্পদের অভাব মেটানো আর পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়া। আর সেজন্য এশিয়াতে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করার একটা আগ্রাসী নীতি নিয়েছিল তারা। জাপানের এই সাম্রাজ্যবাদী হয়ে ওঠার পথটা কয়েকটা ধাপে বেশ স্পষ্ট। দেখুন, প্রথমে তারা চীন আর রাশিয়ার মতো বড় শক্তিকে হারিয়ে নিজেদের সামরিক ক্ষমতা দেখিয়ে দিল। এরপর ১৯৩১ সালে যখন বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে, সেই সুযোগে জাপান নিজেদের সংকট মেটাতে নজর দেয় খনিজ সম্পদে ভরা মাঞ্চুরিয়ার দিকে, এবং সেটা দখলও করে নেয়। এই আগ্রাসনই পরে ১৯৩৭ সালে চীনের বিরুদ্ধে একটা পুরোদস্ত যুদ্ধের চেহারা নেয়। মাঞ্চুরিয়া আক্রমণের পর স্বাভাবিকভাবেই সারা বিশ্ব জাপানের সমালোচনা শুরু করে, কিন্তু জাপান কিন্তু তাতে দমে যায়নি। পিছু হটার বদলে তারা আন্তর্জাতিক সম্প্রদায় থেকেই নিজেদেরকে একরকম বিচ্ছিন্ন করে নিল, এমনকি লিগ অফ নেশনসও ছেড়ে দিল। এটা আসলে একটা পরিষ্কার বার্তা ছিল যে তারা তাদের আগ্রাসী নীতি থেকে একচুলও সরবে না। জাপানের এই লাগামছাড়া বিস্তার এক পর্যায়ে তাদের সরাসরি আমেরিকার মুখোমুখি দাঁড় করিয়ে দিল। কারণটা সহজ, এশিয়ায় জাপানের এই বাড়াবাড়িকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের প্রভাব আর স্বার্থের ওপর একটা সরাসরি হুমকি হিসেবে দেখতে শুরু করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় দুই পরাশক্তির মধ্যে স্বার্থের সংঘাত। জাপানকে থামাতে আমেরিকা তখন দুটো বড় পদক্ষেপ নেয়। প্রথমত, তারা তেল, বিমানের যন্ত্রাংশ, এইসব জরুরি পণ্যের ওপর কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে। এগুলো জাপানের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ছিল একদম অপরিহার্য। আর দ্বিতীয়ত, তারা জাপানের বিরুদ্ধে লড়ছে যে চীনা বাহিনী, তাদের অস্ত্র আর টাকা দিয়ে সাহায্য করতে শুরু করে। তো কূটনৈতিক আলোচনা কেন ব্যর্থ হলো? কারণটা কিন্তু খুবই সোজা। কোনো পক্ষই, মানে এক চুলও ছাড় দিতে রাজি ছিল না। জাপান বলছিল, আমাদের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নাও, এটা আমাদের অর্থনীতির লাইফলাইন। আর আমেরিকার সাফ কথা, আগে চীন থেকে পুরোপুরি সরে এসো। বুঝতেই পারছেন, এই দুইটা দাবি তো একসাথে মেলা সম্ভবই না। তাই আলোচনা যে ভেস্তে যাবে তা একরকম নিশ্চিতই ছিল। যখন আলোচনার সব রাস্তা বন্ধ হয়ে গেল, তখন জাপানের নেতারা বুঝলেন যে যুদ্ধ আর এড়ানো যাবে না। তাই তারা জার্মানি আর ইতালির সাথে মিলে একটা জোট তৈরি করে এবং নিজেরাই প্রথম আঘাত হানার জন্য একটা গোপন পরিকল্পনা করতে শুরু করে। আর আলোচনার সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেই জন্ম নিল সেই ভয়াবহ পরিকল্পনা। পার্ল হারবারে থাকা মার্কিন নৌবহরের ওপর এমন এক বিধ্বংসী আর আকস্মিক হামলা চালানো, যা কিনা ইতিহাসের মোড়ই ঘুরিয়ে দেবে। এই আক্রমণের মূল পরিকল্পনাকারী ছিলেন অ্যাডমিরাল ইসুরোকু ইয়ামামোতো। তার লক্ষ্য ছিল দুটো: এক, মার্কিন নৌবহরকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া, আর দুই, আমেরিকানদের মনোবল এমনভাবে ভেঙে দেওয়া যাতে তারা পাল্টা লড়াই করার সাহসটাই হারিয়ে ফেলে। সেই দিনের আক্রমণে প্রায় ২৪০০ আমেরিকান প্রাণ হারিয়েছিলেন। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় আক্রমণটা কতটা বিধ্বংসী ছিল আর এর মানবিক ক্ষতি কতটা মারাত্মক ছিল। ক্ষতির পরিমাণ ছিল এক কথায় অকল্পনীয়। আমেরিকার ৮টা বিশাল যুদ্ধজাহাজ হয় ডুবে গিয়েছিল বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর পাশাপাশি ৩০০রও বেশি বিমান ধ্বংস হয়ে যায়। ভাবুন একবার, এই একটা আঘাতেই আমেরিকার পুরো প্যাসিফিক নৌবহরটা সাময়িকভাবে প্রায় অকেজো হয়ে পড়েছিল। কিন্তু জাপানের এই বিরাট বিজয়ী কি গল্পের শেষ? একদমই না। কারণ এই আক্রমণটা ছিল একটা মারাত্মক কৌশলগত ভুল, একটা ভুল হিসাব যা আসলে জাপানের জন্যই এক ভয়াবহ পরিণতির দরজা খুলে দিয়েছিল। এটা ঠিক যে আক্রমণের পরপরই জাপান তাৎক্ষণিকভাবে অনেক সাফল্য পেয়েছিল। মার্কিন নৌবহর তো দুর্বল হয়েই পড়েছিল,
আর সেই সুযোগে জাপান খুব দ্রুত দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পদশালী অঞ্চলগুলো একে একে দখল করে নিচ্ছিল। তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে, এই আক্রমণটা কি জাপানের জন্য একটা সম্পূর্ণ বিজয় ছিল? উত্তরটা হলো না। কিছু গুরুত্বপূর্ণ ভুল তাদের এই আপাত বিজয়কে শেষ পর্যন্ত পরাজয়ে পরিণত করে। জাপানের সবচেয়ে বড় ভুল ছিল যে তারা আমেরিকার বিমানবাহী জাহাজগুলো মানে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ধ্বংস করতে পারেনি, কারণ ভাগ্যক্রমে সেদিন ওগুলো বন্দরেই ছিল না। শুধু তাই নয়, ঘাটির বিশাল তেলের ভাণ্ডার আর জাহাজ মেরামতের কারখানাগুলো অক্ষত থেকে যায়, যা আমেরিকার জন্য ছিল এক কথায় আশীর্বাদের মতো। আর এই ভুলগুলোর মাসুল জাপানকে গুনতে হয়েছিল মাত্র 6 মাস পরেই মিডওয়ের যুদ্ধে। পার্ল হারবারে বেঁচে যাওয়া সেই বিমানবাহী জাহাজ আর মেরামতের সুবিধাগুলো ব্যবহার করেই আমেরিকা জাপানের ওপর এমন এক পাল্টাঘাত হানে যা প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। তবে পার্ল হারবার আক্রমণের সবচাইতে বড় এবং ঐতিহাসিক ফলাফল যদি কিছু থাকে তবে সেটা হলো এই একটাই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিতে বাধ্য করে, আর আমেরিকার এই যুদ্ধে প্রবেশই শেষ পর্যন্ত পুরো যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেয়। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, সেদিন যদি আমেরিকার সেই বিমানবাহী জাহাজগুলো পার্ল হারবার বন্দরে থাকত আর ধ্বংস হয়ে যেত, তাহলে কি আজকের পৃথিবীর ইতিহাসটা সম্পূর্ণ অন্যরকম হতে পারত?